সেই অল্প বয়সী মেয়েটির আর্তচিৎকার। দেবী তোমাদের ছাড়বে না। না, আমাকে মেরো না, দয়া করে ছেড়ে দাও আমাকে। না, ছাড়বো না। ছাড়ুন, কেউ কেউ দেখে নেবে। কি নিশ্চয়ই আমাদের মিস করছিলে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আইরা অডিও স্টোরি, যেখানে খাঁটি বাংলার ভূতের গল্প হয়। তো চলো আজকের গল্প শুরু করা যাক। পাহাড়ি কন্যার প্রেত। এই গল্পে অভিনয় করেছে ইরা, আমি আর শুভম। শুরু হচ্ছে পাহাড়ি কন্যার প্রেত। অবশ্যই তোমরা একটা হাইপ দিয়ে গল্পটা শুনতে শুরু করে দাও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। পশ্চিমবঙ্গের বুকের ভেতরেই লুকোনো একটা প্রত্যন্ত গ্রাম চাঁদপুর। এখানেই জন্ম আর বড় হওয়া মহুয়ার। অতি সাধারণ এক মেয়ে, চোখে যেন সরলতার ছোঁয়া, মুখে যেন লেগেই থাকে চিরন্তন গ্রাম বাংলার লাজুক হাসি। আর ওদিকে বিদেশ ফেরত নিরঞ্জন বহু বছর পর বাড়ি ফিরে যেন প্রেমে পড়ে গেল এই মেয়ের। কোনো এক বিকেলে গ্রামের পুরনো নদীর ঘাটে গিয়ে বসতেই নিরঞ্জনের চোখ পড়ে একটা অল্প বয়সী মেয়ের দিকে। গায়ের রং কিছুটা শ্যাম বর্ণের, হাতে একটা মাটির কলসি। দূর থেকে দেখছে মেয়েটি ঝুঁকে জল তুলছে, আর তার সাথে কিছু সখীগণ। একজন বলে উঠল, ওই দেখ মৌ, রায়বাড়ির ছোট ছেলে বিদেশ থেকে ফিরেছে, কেমন ড্যাব ড্যাব করে তোর দিকেই চেয়ে আছে। তখন মৌ হেসে বলে, সে কি আর দেখবো না বাপু, গত 3 দিন ধরে দেখছি উনি আমার উপর কেরাস খাইছে। এই বলে সবাই হেসে ওঠে। তারপর কলসিতে জল নিয়ে মৌ এদিকে আসছিল, অর্থাৎ নিরঞ্জনের দিকেই। নিরঞ্জনেরও বেশ কয়েকজন বন্ধু বান্ধব মিলে সেখানে বসে আড্ডা মারছিল। পাশ থেকে পল্টু বলে উঠল, আরে বস, এইভাবে না দেখে বলে দাও যা বলার, আজকেই হয়ে যাক। তখনই হুজুকে সব দলবল বলে, হ্যাঁ হ্যাঁ, হয়ে যাক তাহলে। চলো চলো, হলে নিরঞ্জন রায় হয়ে যাক। মহুয়া আর তার সখীগণ কাছে আসতেই নিরঞ্জনের বন্ধুরা একেবারে তাকে ঠেলে ফেলে দিল। আস্তে। আর নিরঞ্জন সোজা গিয়ে পড়ে মহুয়ার গায়ের উপর। এ মা, আপনার লাগেনি তো? একটু রাগান্বিতভাবে মহুয়া বলে, কি হইছেটা কি? বড্ড বদমাশ লোক তো আপনি। বেশ কিছুদিন ধরেই দেখছি আপনি আমার পিছুই ছাড়ছেন না। কলসিটা যদি ভেঙে যেত পয়সা দিতেন আপনি। কি হলো? চুপ কেন? চলো। নিরঞ্জন বিদেশে মানুষ হলেও প্রেম টেম নিয়ে তার মনে ভয় ছিল অনেক। সে ছোটবেলায় কবিতা বলার মতো গড়গড় করে বলে দিল, আমি নিরঞ্জন রায়, গ্রামে এসে প্রথম দিন থেকে আপনার মায়ে পড়েছি। আপনাকে আমার ভীষণ পছন্দ। আপনাকে আমি বিয়ে করতে চাই। জিও গুরু, জিও কি দিলে গুরু, তোমার তুলনা নেই। জিও এই জিও বলে একটু হাঁপিয়ে বাহ বাহ বাহ। পিছনে ফিরে তাকায় সে। আর মহুয়া ধেত বলে লজ্জায় জোরে পা চালায়। পাশে থাকা সকলেই খিলখিল করে হেসে ওঠে। তোমার তুলনা নেই গুরু। এরপর প্রথমে দুজনের চোখাচোখি, তারপর লাজুক হাসিতে ধীরে ধীরে প্রেমটা জমে উঠল। গ্রামীণ কুয়াশা ঢাকা মাঠ, পুকুর পাড়, বটগাছের ছায়া, ওই চাঁদপুর গ্রামের সব জায়গাতেই যেন তারা প্রেমের রং ছড়িয়ে দিল। আর অল্প দিনেই সেই প্রেম বিয়েতে গড়ালো। গ্রামের ঘরোয়া পরিবেশে ঢাক কাসরের শব্দে মহুয়ার লাজুক বউ সেজে নিরঞ্জনের ঘরে প্রবেশ। মহুয়া, তুমি এখন শুধু আমার, আজীবন আমারই থাকবে। হ্যাঁ গো,
তাছাড়া আবার কার? আপনারই তো। আমি কখনো আপনাকে ছেড়ে যাব না। বিয়ের রাত পার হয়ে কিছুদিন যেতেই কোনো এক সকালে হ্যালো হ্যালো, পরিমল বলছিস? সালা ফেসবুকে দেখলাম বিয়ে করেছিস, একবার জানাশোনি। আরে সে অনেক কথা, আমার কথাটা শোন আগে। তা বল, কেমন আছিস? কাল একটা গাড়ি পাঠাস তো এনজিপিতে। হ্যাঁ, এনজিপি। কি বলছিস, কি সত্যি? আরে হ্যাঁ রে বাবা, তুই পাঠাতে পারবি? আরে ধুর বাবা, আলবাত পারবো, আমি নিজে আসছি। এটা কি আর বলতে হয়? আচ্ছা, তাহলে সব এসে বলবো। একদম একদম একদম। তাহলে রাখছি, আমাকে একটু ফোন করে নিস জাস্ট। হ্যাঁ, ঠিক ঠিক 4টে নাগাদ ঢুকে যাব। নিরঞ্জন টেলিফোনটা রেখে দিয়ে মহুয়াকে ডাকে। মহুয়া, ও মহুয়া, মহুয়া, কই গো তুমি? এই তো আমি। বলুন বলুন। কাল ভোরেই বেরোচ্ছি তাহলে। মহুয়া একটু বাচ্চামির ছলে বলে, আহ, আপনি তো জানেন আমি এই গ্রাম ছাড়া কোথাও যাইনি গো। আমার কেমন কেমন লাগছে। এই যে আমার বাচ্চা মেয়ে, বড় হতে হবে তো এবার, তাই না? ছাড়ুন, কেউ কেউ দেখে নেবে। না, ছাড়বো না। অন্যের বউয়ের সাথে নাকি আমি? ও কথা একদম মুখে আনবেন না যেন। প্রাণ নিয়ে নেবে এই মহুয়া তাহলে। এটা একান্তই আমার, আমার মহুয়া। আচ্ছা আচ্ছা, তুই ব্যাগ গোছা, যা যা লাগে ব্যাগবন্দি কর। আমি চাই নাপিতের কাছে চুলটা একটু ছাটিয়ে আসি। কাল বেরোতে হবে, একটু মাঞ্জা দিতে হবে না? পরের দিন সকালে চাঁদপুর থেকে তারা সোজা হাওড়ার উদ্দেশ্যে রওনা দিল। হাওড়া স্টেশনে দাঁড়ানো অসংখ্য মানুষ, চায়ের কাপের ধোয়া, কোলাহল, ছোট বড় গাড়ি ঘোড়া। এছাড়াও প্রথমবার সে হাওড়া ব্রিজ দেখল। মহুয়া জীবনে প্রথম এত বড় জায়গায় এসেছে। মহুয়া মিষ্টি সুরে বলে, ওগো ওগো শুনছেন? একটু মিচকি হেসে নিরঞ্জন উত্তর দিল, হ্যাঁ হ্যাঁ, বলো না। কই গো, আমার হাতটা ধরুন না। কেন, নিজের হাত নেই? এ আমি না, এত মানুষ একসাথে আমি কখনো দেখিনি। তাহলে তোমাকে নিয়ে আসাটাই সার্থক হলো। এখন তোমাকে আমি পাহাড় দেখাবো, কুয়াশা দেখাবো, মেঘ ছোঁয়াবো, আর মত্ত হব ভালোবাসায়। প্ল্যাটফর্মে কিছুক্ষণ অপেক্ষা করার পর ট্রেন এলো। প্রথমে বেশ ধীরে ধীরে চললেও ট্রেনের গতিবেগ এখন যেন বেড়েছে। আর বাড়বেই বা না কেন, দূরপাল্লার ট্রেন। মহুয়া এই প্রথমবার ট্রেনের শীতল কামরায়। জানালার কাচের ফাঁক দিয়ে কেবলই দূরের দৃশ্য লক্ষ্য করছে মহুয়া। সবুজ মাঠ, নদী, ঝোপঝাড়, বড় বড় বিল্ডিং, ধীরে ধীরে শহরের ভিড় ছেড়ে প্রকৃতির কোলে প্রবেশ। ট্রেনের ঝকঝক শব্দের মধ্যে মহুয়া হঠাৎ নিরঞ্জনকে বলে ওঠে, দেখুন না, ওই পাহাড়গুলো যেন আকাশ ছুঁয়ে আছে কেমন। এগুলো তো শুধু পাহাড় নয় মহুয়া, এ আমার আর তোমার জীবনের প্রথম স্মৃতি হতে চলেছে। কি এত দেখছেন চোখে? শুধুই ভালোবাসা। খালি বাজে কথা। হ্যাঁ, কিছুক্ষণ গল্প করতে করতে দুজনে কখন যে ঘুমিয়ে যায় বুঝতে পারে না তারা। ঘুম থেকে উঠেই তারা দেখে নিউ জলপাইগুড়ি স্টেশন। ট্রেন থেকে নেমেই ব্যাগপাতি নিয়ে তারা বেঞ্চি দিকে বসে। অপেক্ষা করছিল তার পরম বন্ধু পরিমলের জন্য। হঠাৎ দূর থেকে দেখে পরিমল। কাছে আসতেই
পরিমল বলে, কিরে, কেমন আছিস তবে? দুই বন্ধু প্রথমে আলিঙ্গন করে নতুন বউ মহুয়ার সাথে পরিচয় করিয়ে দেয়। তাহলে অবশেষে দেখা হয়েই গেল 12 বছর পর। হুম 12 বছর 7 মাস বৎস। আচ্ছা, চল চল, আমার নতুন হোমস্টেতে নিয়ে যাচ্ছি তোদের। নাম দিয়েছি আধারে আড্ডা। একদম ঘন জঙ্গলের ভেতরে করেছি। পাহাড়ি আঁকাবাঁকা পথ, চারিদিকে নির্জনতা, রাত হলে জোনাকির আলো আর শুধু ঝিঝি পোকার ডাক। মাঝে মাঝে দূরে পাহাড়ি নদীর শব্দও শুনতে পাবি। কি সমস্যা নেই তো কোনো? আরে ধুর, তুই চল তো, শুনে তো বেশ আকর্ষণীয় লাগছে। মহুয়া গ্রাম্য মেয়ে, শুনেই একটু চমকে উঠল। গাড়িতে বসতেই নিরঞ্জনের হাত ধরে মহুয়া বলে, কি গো, জায়গাটা অদ্ভুত নির্জন। আমার আবার অন্ধকারটায় খুব ভয় লাগে। এই জন্যই তো নাম দিয়েছে আধারে আড্ডা। একটু অ্যাডভেঞ্চার হোক না বউ ভ্রমণে। তখন সামনের সিট থেকে পরিমল বলে, আপনি কিছু ভাববেন না বৌদি, ওখানে গিয়ে আপনার আর ফিরতেই মন চাইবে না। সেদিন হোমস্টেতে গিয়েই খাওয়া দাওয়া, গল্প, আড্ডা হওয়ার পরপরই খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল তারা। পরের দিন সকালে উঠেই প্ল্যান হয়, আজ তারা সাইট সিন, টয় ট্রেন আর পাশে মল রোড, বাতাসিয়া লুপ, হিমালয়ান জুলজিক্যাল পার্ক এ সকল জায়গা তারা ঘুরবে। তাই খুব ভোরে ওঠে তারা। তবে কফি হাতে আধারে আড্ডা হোমস্টের চারিপাশের তারা এমনভাবে জুড়ে গেল যেন সমস্ত প্ল্যানই ভুলে যেতে থাকলো তারা। শীতের চাদরে মহুয়া আশপাশটা দেখে বলে, কত সবুজ অরণ্যে ঘেরা এদিকটা। আজকে আজকে আমি কোথাও যাব না গো, এখানেই সময় কাটাতে চাই। পরিমল তখন দূর থেকে বলে, বলেছিলাম না বৌদি, এখানে এলে আর অন্য কোথাও যেতে ইচ্ছা করবে না। গল্প করতে করতে, হাঁটতে হাঁটতে পাহাড়ি পথ ধরে মহুয়া আর নিরঞ্জন ঘুরতে বেরোলো। বেশ কিছু দূর যেতে যেতে সামনে গিয়ে তারা দেখে কুয়াশায় ঢাকা একটা ঝিল। স্থির জলের ওপর ভাসমান লাল, নীল, সবুজ বিভিন্ন রঙের শাপলা ফুল। মহুয়া গ্রামের মেয়ে, পুকুরে নেমে জল তোলা, স্নান করা, সাঁতার জানা মেয়ে। ওই কনকনে শীতের চাদর পাশে রেখে নেমে গিয়ে বেশ কয়েকটা শাপলা ফুল তুলে আনে। শাপলা তোলার সময় মহুয়ার চোখ হঠাৎ পড়ে একটা ঝিনুকের ওপর, যা পড়েছিল পাথরের ধারে। কাচের মতো চকচকে স্বচ্ছ জল, অনেক পুরনো একটা সুতো জড়ানো আছে ঝিনুকটায়। মহুয়া আলতো করে তার স্বামী নিরঞ্জনকে ডাকে, এই যে শুনছেন, দেখুন না কি সুন্দর ঝিনুক, একটা ছিদ্রও করা আছে। ঘরে নিয়ে এটা মালা বানিয়ে পরলে দারুণ লাগবে। এটা আমি নেব গো। নিরঞ্জন থরথর করে কাঁপছে আর বলছে, কি ঠান্ডা, যা 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 ইচ্ছা নাও। তুমি এই ঠান্ডায় কি করে ওখানে? হাওয়া বাড়ছে, তাড়াতাড়ি চলো ঘর ফিরি। কিন্তু তারা জানতো না এই ঝিনুকের সঙ্গেই বাধা আছে এক ভয়ঙ্কর প্রেতাত্মার ইতিহাস। সেদিন তারা হোমস্টে থেকে আর বেরোয়নি। দুপুরটা কাটছিল বেশ শীতের রোদে গা এলিয়ে। ওদিকে মহুয়ার কাছে কুড়িয়ে পাওয়া সেই সাদা ঝিনুকটা এত আকৃষ্ট লাগছিল যে সে পরিষ্কার করে সেই পুরনো সুতোটা ছাড়িয়ে আলাদা একটা দড়ির সাথে বেঁধে গলায় পরে ফেলে সেটা। সন্ধ্যার পর থেকে মহুয়াকে কেমন যেন খিটখিটে লাগতে শুরু করে। রাতে আধারে আড্ডা হোমস্টেতে বেশ আড্ডা জমে উঠেছিল। হোমস্টেতে থাকা
আরও কিছু অচেনা লোকেরাও বনফায়ারের ধারে যোগ দিয়েছে। পাশে মাংস পোড়ানো হচ্ছে, আর শীতল আবহাওয়ায় কাচের গ্লাসে একটু রামের স্বাদে পরিবেশটা মনোমুগ্ধকর হয়ে উঠেছে। সেদিন আনন্দ হৈহুল্লোড়ের পর অতি ক্লান্তিতে সবাই গিয়ে তাদের নিজেদের কক্ষে ঘুমিয়ে পড়ে। সেই রাতেই নিরঞ্জন হঠাৎ ঘুম ভেঙে দেখে তার পাশে মহুয়া নেই। আতঙ্কিত হয়ে সে চারিদিকে খুঁজতে বেরোয়। নিরঞ্জন সন্ধ্যার পর থেকেই মহুয়ার মধ্যে কিছু অস্বাভাবিক জিনিস লক্ষ্য করেছিল, কিন্তু এখন যে এই রাতে এমন কিছু ঘটবে সেটা তার জানা ছিল না। সারা বাড়িতে তাকে খুঁজে না পেয়ে সবাই বাইরে বেরিয়ে পড়ে। মহুয়া, মহুয়া, মহুয়া। তাদের এই সবেমাত্র বিয়ে হয়েছে। নিরঞ্জন যেন ভেঙে পড়েছে। একটা গ্রাম্য মেয়ে, চারিদিকে কোথাও কিছু চেনে না জানে না, রাতের মধ্যে উধাও। পরিমল তখন বলে, তুই অত ভেঙে পড়িস না, হয়তো কাছে পিঠে আছে, একা বেরিয়েছে। কি করে থাকি ভেঙে না পড়ে? মাত্র কিছুদিন হয়েছে আমাদের জীবনযাত্রা, আর আর এর মধ্যেই আমি ওকে রক্ষা করতে অক্ষম। মহুয়া, তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছ? আমাদের আর দাঁড়ালে হবে না, আমি পাশের পুলিশ স্টেশনে কল দিচ্ছি। আর চল, ওই উঁচু পাহাড়ের দিকে চল, সব জায়গায় খুঁজে দেখবো তন্ন তন্ন করে। সাথে হোমস্টের আরও কিছু লোক মিলে মহুয়াকে খুঁজতে বেরোলো। বৌদি, ও মহুয়া বৌদি, মহুয়া, সাড়া দাও। তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছ? মহুয়া, কোথায় তুমি বৌদি? বৌদি, সাড়া দাও। মহুয়া, মহুয়া, তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছ? একটা মেয়ে আতঙ্কে দৌড়াচ্ছে। আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। না না, আমাকে মেরো না, দয়া করে ছেড়ে দাও আমাকে। আজ থেকে বহু বছর আগে বিভিন্ন জাতের সাধক ঘুরে বেড়াতেন এমনই কিছু নির্জন পাহাড়ি জায়গার সন্ধানে। তাদের মূল উদ্দেশ্য ছিল পাহাড়ি দেবী ওরাংবুরুর পূজা করে অলৌকিক শক্তি আয়ত্ত করা। ওরাংবুরুর রূপ ছিল অতীব ভয়ঙ্কর। তিনি অশুভ শক্তি বিনাশিনী, তান্ত্রিক ক্রিয়ায় পূজিতা এক দেবী। হিন্দু শাস্ত্র মতে তিনি চামুণ্ডা দেবী নামেও পরিচিত। ফাঁকা জায়গায়, পাহাড়, মৃত্যুভূমি ও শ্মশানই তার অধিষ্ঠান, যেখানে ভয়ের আধিপত্য কিংবা অন্ধকারের রাজত্ব। তান্ত্রিক সাধনায় অন্যতম প্রধান দেবী হিসেবেই পূজিতা হন তিনি। একদা এক গভীর রাতে একদল সাধক পাহাড়ের গহীনে বসে দেবী ওরাংবুরুর পূজায় মত্ত হয়েছিল। এই পূজা ছিল ভীষণ ভয়ঙ্কর এক আচার। লাল টকটকে জবা ফুল, রক্তবর্ণ শাড়ি, মদ্যপানীয়, পায়েস, মাছ, মাংস ইত্যাদি নিবেদন করে আহ্বান করা হতো দেবীকে। আর একদম শেষে সেই বিকৃত সাধুরা অল্প বয়সী মেয়েদের নগ্ন করে বলি দিত। তাদের গরম তাজা রক্ত উৎসর্গ করত দেবীর প্রসাদ হিসেবে মহাশক্তিকে তুষ্ট করার নামে। চারিদিকে প্রতিধ্বনিত হতে লাগলো, নিয়ে আয়, ওকে নিয়ে আয়। সেই অল্প বয়সী মেয়েটির আর্তচিৎকার, না না, আমাকে মেরো না, দয়া করে ছেড়ে দাও আমাকে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। দেবী তোমাদের ছাড়বে না। তোমরা এক মাকে তুষ্ট করতে গিয়ে আরেক মাকে হত্যা করছো। ধিক্কার জানাই তোমাদের। অভিশপ্ত সেই রাতের পূজায় সাধকেরা চিৎকার করছে, নিয়ে আয় ওকে। হে মা, আমাদের শক্তি দাও, আমরা তোমার পাগল ভক্ত, আমাদের সামনে প্রকাশ হও মা।
কিন্তু দেবী মা কখনোই নরবলির দাবি করেননি। কোথাও কোথাও তার উগ্র রূপকে শান্ত করতে নরবলি দেওয়া হতো, কিন্তু সেগুলো ছিল বিকৃত তন্ত্রপন্থীদের কাজ। এরা সকলেই ছিল দ্বিমুখী সাধক। একদিকে দেবীর পূজা করে শক্তি চাইতো, আর অন্যদিকে শয়তানেরও উপাসক ছিল তারা। অবশেষে এই সব অন্ধকারাচ্ছন্ন পূজার ফল কারো ভালো হয়নি। কোনো এক সময় সকলেরই কপালে লেখা থাকতো অমঙ্গল। যদিও সামান্য কিছু শক্তি এরা পেত, কিন্তু দেবীর আসল ভক্তি ও আশীর্বাদ থেকে তারা চিরকালই বঞ্চিত থেকে যেত। চারিদিকের আর্তচিৎকারে ফেটে যাচ্ছে পরিবেশটা। ওদিকে এক সাধক ধারালো অস্ত্র উঁচিয়ে অচেনা মেয়েটার গলায় কোপ বসাতে যাচ্ছে, কিন্তু শেষ মুহূর্তে মেয়েটির মরিয়া ছটফটানিতে অস্ত্রটা ছিটকে গিয়ে পড়ে অন্যদিকে। হঠাৎ টানা হ্যাচড়ার মধ্যে মেয়েটির একটা আঙুল কেটে গিয়ে ছিটকে পড়ল পাশে জ্বলতে থাকা আগুনে। দগ্ধ ব্যথায় চিৎকার করে উঠে দাঁড়ালো সে, আর প্রাণপণে ছুটতে শুরু করলো অন্ধকারের ভেতর দিয়ে। তার গলায় তখনও ঝুলছে তার মায়ের দেওয়া ছোট্ট ঝিনুকের মালা। পেছন থেকে সাধকেরা গর্জে উঠল, এই ধর, অভয়টাকে ধর, পালাতে দিস না, আর সময় নেই একদমই। ভয়, দুঃখ আর অসহায়তায় উন্মুক্ত দেহে মেয়েটা ছুটতে থাকে শুধুমাত্র একটু বাঁচার আশায়। এদিকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। পেছন থেকে অন্ধকারের মতো তাড়া করছে সেই নরাধম সাধকের দল। হাঁপাতে হাঁপাতে মেয়েটি চিৎকার করে ওঠে, আমি আমি এখন কোথায় যাব? হে ঈশ্বর, হে ঈশ্বর, আমাকে রক্ষা করো। আর আর তো কোনো পথ নেই। তার চোখের সামনে ভেসে উঠল এক অজানা ঝিল। রাতের শীতল হাওয়া আর ঝরতে থাকা বৃষ্টির ফোঁটার মাঝেই মেয়েটি হঠাৎ ঝাঁপিয়ে পড়ল সে ঝিলের জলে। বারবার ভেসে উঠছে, আবার তলিয়ে যাচ্ছে। শ্বাসরুদ্ধ আর্তনাদে ডুবে যেতে যেতে ভেসে আছে জীবনের শেষ আশা নিয়ে। এদিকে সাধকেরা গর্জন করছে, খোঁজ খোঁজ, ওইদিকে খোঁজ, তোরা ভাগ হয়ে যা, ওখানে দেখ, খোঁজ, ওদিকখানে খোঁজ। অবশেষে এক সময় তারা মেয়েটিকে খুঁজে পেল। জলের ভেতর থেকে হ্যাচকা টান দিয়ে তুলে আনা হলো তাকে। অচেতন উন্মুক্ত শরীরটাকে টেনে আমাকে হিঁচড়ে ছেড়ে দাও। নিয়ে যাওয়া হলো আমাকে ছেড়ে পাহাড়ি দাও। উপত্যকার ভেতর, না না, আমাকে সেই মেরো না। অশুভ স্থানে, দয়া করে, দয়া যেখানে করে। দাঁড়িয়ে আছে দেবী ওরাংবুরুর ছোট্ট মন্দির। ঝড় বৃষ্টির শীতল রাতে তাকে বেঁধে ফেলা হলো দেবীর সম্মুখে। আহ, ছাড়ো আমাকে, যেতে দাও, যেতে দাও। আমাকে আমাকে প্রাণে মেরো না। আমাকে আমাকে ছেড়ে দাও, দয়া করো। তোমাদের তোমাদের দুটি পায়ে ধরছি। আর দাঁড়িয়ে থাকা সাধকেরা মানবরূপী একটা পৈশাচিক হাসি হাসছে। ছেড়ে দেব, ছেড়ে দেব, আজকে তো তোকে বলি দেব মায়ের কাছে। মায়ের প্রসাদ হতে ভালো লাগছে না তোর? এই খাড়াটা দে। তারপর এক ছটকায় মেয়েটার গলা থেকে মুন্ডুটা আলাদা করে দেওয়া হলো। মা, তোমার প্রসাদ গ্রহণ করো। মেয়েটার তাজা গরম রক্ত ছিটকে পড়ল দেবীর পায়ের কাছে, আর প্রসাদের মতো সমর্পিত হলো ভয়ঙ্কর সেই অন্ধকারাচ্ছন্ন পূজায়। সব শেষে তার দেহটুকরোকে ওই ঝিলের জলে ভাসিয়ে দিল তারা। শেষ সময়ে যেন ওর কাটা মাথা থেকে কিছু বলতে শোনা যায়, পাপিষ্ট, পাপ অক্ষুণ্ণ রাখলে মা, এর জন্য যেন আরও এক নারীর বলিদান না হয়।
এই বলে তার দেহের দুই টুকরো ঝিলের জলে আলাদাভাবে তলিয়ে গেল। গলায় থাকা মায়ের দেওয়া ঝিনুকের সেই মালাটা কোথায় যেন বিলীন হয়ে যায়। ওদিকে মহুয়াকে পরিমল আর তার স্বামী নিরঞ্জন ডেকেই চলেছে। তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছো? মহুয়া! তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছ? বৌদি! কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। এছাড়াও তাদের হোমস্টের অনেকেই খুঁজছে তাকে। এরই মধ্যে হঠাৎ সেই ঝিলের আশেপাশে এক ভদ্রলোক একটা চাদর খুঁজে পায় আর নিরঞ্জনকে ডেকে বলে, দাদা, এই চাদরটা এটা পেলাম, এটা কি বৌমনির হবে? এটা দেখে নিরঞ্জন আতঙ্কে বলে, হ্যাঁ হ্যাঁ, এটা কোথায় পেলে তুমি? এটা তো মহুয়ার চাদর। তার মানে এর আশেপাশে আছে, এখানেই ও আছে। আচ্ছা পরিমল, ও এখানেই আছে, আমার মন বলছে ও এখানেই আছে। তুই তুই একটু শান্ত হ। দেখি, আমরা আরো একটু দেখি, এদিক ওদিক দেখি, ঠিক পেয়ে যাব। কি করে আমি শান্ত হব? আচ্ছা, এই পাহাড়ি জঙ্গলে কি কোনো হিংস্র জন্তু জানোয়ার আছে? আরে না রে, তুই এত ভাবিস না, এখানে ওসব কিচ্ছু নেই। এখন চল, ওই ওপরের দিকে চল, ওদিকে চলে যেতে পারে। হাঁটতে হাঁটতে উপরে গিয়ে ওরা যা লক্ষ্য করে তা দেখে সকলের অবস্থা পুরো খারাপ হয়ে যায়। মহুয়া! মহুয়া! তারা দেখে একটা পুরনো ছোট ধ্বংসপ্রাপ্ত মন্দিরের ভেতর একটা মেয়ে বসে আছে। সেখানে পাথরের গায়ে লাল কিছু রং দিয়ে একটা মূর্তি আঁকা, আর সেই মূর্তির সামনেই বসে আছে সেই মেয়েটা। সে চুল ঘুরিয়ে ঘুরিয়ে ভয়ানক অঙ্গভঙ্গিতে কি যেন বলছে। ধীরে ধীরে পরিমল আর নিরঞ্জন কাছে যায়। সেই মেয়ের চোখের দিকে তাকাতেই মেয়েটা তাদের দিকে তেড়ে আসে। তার চোখে আগুনের শিখা, চোখের মণি নেই, একদম সাদা হয়ে গেছে। গোটা শরীর থেকে বেরোচ্ছে এক অদ্ভুত বিটকেল গন্ধ। গায়ের শক্তি যেন সহস্র হাতির সমান। বারবার দাঁত ঘষে অদ্ভুত একটা শব্দ করছে, আর কেবলই বলছে, বলি চাই, বলি, আমি বলি চাই এই এই দেহে। আর এক আঁচড়ে নিরঞ্জনের হাত খামচে নেয়। রাতের অন্ধকারে নিরঞ্জন জোর করে তার চুল সরিয়ে দেখে। মৃণাল, মৃণাল, আমাকেও বলি বলি খন্ড খন্ড করে দে। নিরঞ্জন এসব উদ্ভট কাণ্ড দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর তখনই বোঝা যায় এই মেয়ে আর কেউ নয়, তার সদ্য বিবাহ করা চাঁদপুরের মেয়ে মহুয়া। পরিস্থিতি সামাল দিতে নিরঞ্জন খুব চেপে ধরে বসে মহুয়াকে আর বলে, মহুয়া, মহুয়া, আমি নিরঞ্জন। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তুমি আমাকে চিনতে পারছো না? আমাকে চিনতে পারছো না নাকি তুমি? মহুয়া, মহুয়া, কথা বলো মহুয়া, চোখ খোলো মহুয়া। কিন্তু মহুয়া কেবল নিজের সাথেই কথা বলতে ব্যস্ত। আমি মহুয়া নই রে, আমি এক অভাগিনী। আমি তো মুস্কান। আমি যাকেই ধরবা তার দেহ শেষ করে দেব। না না মহুয়া, না, তুমি মুস্কান নও, তুমি মহুয়া। আমি তোমার নিরঞ্জন। তুমি চাঁদপুরে থাকো মহুয়া। কিছুদিন আগে আমাদের বিয়ে হয়েছে মহুয়া। তুমি আমাকে চিনতে পারছো না? চুপ, একদম চুপ। আমি কারো বউটাও নই। আমি মুস্কান। আমি বহুকাল ধরেই এখানেই থাকি। এ সময় নিরঞ্জন পরিমলকে বলে,
পরিমল, পরিমল ওইসব উল্টোপাল্টা কি বলছে? কেন এমন বলছে? ও কি পাগল হয়ে গেছে নাকি? পরিমল এবং পাশে থাকা অন্যরাও এই ঘটনা দেখে খুব ভয় পেয়ে যায়। শোন, ওকে ঘরে নিয়ে চল, যেভাবেই হোক না কেন। সেখানেই আমাদের নিজস্ব ডাক্তার দেখানো যাবে। ওকে তোল আগে। হাজারো চেষ্টার পর মহুয়াকে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। অবশেষে জোর জবস্তিতে সবাই একসাথে ধরে নিয়ে যায় হোমস্টের দিকে। এই ধর একটু সাবধানে ধরিস রে। পথে যাওয়ার সময় মহুয়া হঠাৎ চেঁচিয়ে ওঠে, এই আমাকে ছাড়, ছাড় বলছি, একদম অন্য কোথাও নিয়ে যাবি না, বললাম না, ছাড় আমাকে, ছাড় বলছি। ঘরে ফিরেই মহুয়া কিছুটা শান্ত হয়, কিন্তু তাও কোনো কাজ হয় না। বারবার অদ্ভুত সব কাণ্ড কারখানা করতে থাকে। জিনিসপত্র ছোড়া, কাউকে কামড়ে দেওয়া, কখনো উল্টো হয়ে শুয়ে পড়া, দেওয়ালে মাথা ঠোকা ইত্যাদি। এসব দেখে নিরঞ্জন ভীষণ কষ্ট পাচ্ছে এবং ভয় পাচ্ছে। কি হলো মেয়েটার সাথে? আমি এটা আমার সামনে ভাবতেই পারছি না। পরিমল, কিছু কর, কিছু একটা কর রে ভাই। ও কি পাগল হয়ে গেছে? এমনটা কেন করছে ও? তার ফুটফুটে সুন্দর গ্রাম্য সদ্য বিবাহ করা বউ আজ এই অবস্থায়। নিরঞ্জন একটু দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়ল। তখন পরিমল নিরঞ্জনকে একটু দূরে নিয়ে গিয়ে বলে, তোকে একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? মানে আমার বলতে কেমন লাগছে? আমার শুধু ওকে সুস্থ করা চাই ভাই। কালকে গ্রামে ফিরতে চাই আমি ওকে নিয়ে। তুই প্লিজ, আমি তোকে অনুরোধ করছি, ওকে সুস্থ করার ব্যবস্থা কর। একটু চুপ থেকে কিছুক্ষণ ভেবে পরিমল নিরঞ্জনকে বলে, আজ থেকে বহু বছর আগের কথা, লোকমুখে শোনা। যেখান থেকে মহুয়াকে উদ্ধার করলাম, ওই মন্দিরেই একদল কাপালিক বা সাধক নারী বলি দিয়ে পাহাড়ি দেবী ওরাংবুড়ুর পুজো করত। তখন এসব জায়গায় একদম নির্জন ছিল। এখন তো তাও এদিক সেদিক মানুষের বাস রয়েছে। দেখ, এর আগে কিন্তু এমন কিছু ঘটেনি আমার এখানে বা আশেপাশে কোথাও। এইটাই কোনো ইতিহাস নেই। এটা নিছক একটা বহুদূরে কাণ্ড বলেই মনে হচ্ছে। এছাড়াও তোদের বিয়েটা নতুন নতুন হয়েছে। নিরঞ্জন শুনে ভয় পেয়ে যায় আর বলে, এখন উপায় কি রে? ওকে সুস্থ করা যায় কি? হ্যাঁ, আমি এখানে থাকা একজন বেস্ট সাধক বাবাকে আনতে পাঠিয়েছি। উনি এসব বিষয়ে অনেক কিছু জানেন। তুই একটু শান্ত হ আর ওর কাছেই যা, বস দিয়ে। কি রে, আমাকে তাড়াবি ভাবছিস? আমি কিন্তু শেষ করে দেব ওকে, হ্যাঁ বলে দিলাম। আমি যাব না, একদমই যাব না। এই দেখ, ওর আঙুল কামড়ে নেব। নিরঞ্জন ওর হাত ধরে সরিয়ে দিতে লাগে। ঠিক তখনই একটা কলিং বেলের শব্দ শোনা যায়। পরিমল হেঁটে গিয়ে দরজা খুলে দিল। আসুন স্যার। সঙ্গে সঙ্গে একটা ভারী গলায় উত্তর এলো, স্যার না, আমি কোনো সরকারি অফিসার, উকিল বা পুলিশ নই। প্রতিটা অবলা নর বা নারীর শরীর যখন সেজে ওঠে এক প্রেতের সাজ, তাদের ভাগানোই হলো আমার কাজ, অর্থাৎ কালী বাবা। আমাকে কালী বাবা বলে ডাকলেই আমি বেশি খুশি হব। যাকে, ঘরটা কোন দিকে? আগে সামনে গিয়ে ডান দিকে। কালো কাপড়ে ঢাকা, মাথায় কাঠকয়লার তিলক লাগানো, হাতে একটা বিশেষ পাত্র, যেন মনে হচ্ছে মন্ত্রপুত জল আছে। আর সেই জলই ছড়াতে ছড়াতে ঘরে প্রবেশ করল কালী বাবা।
অশুভ শক্তি, অশুভ শক্তি, বড়ই অশুভ এই প্রেত। এই বলে মহুয়ার হাত ধরে বলে। দেখি মা। মহুয়া এক হাঁচড়ে হাত সরিয়ে নিয়ে চিৎকার করে ওঠে। চলে যা, চলে যা বলছি, আমি কোথাও যাব না, আমাকে কেউ মুক্তি দিতে পারবে না। এই বলে সেই প্রেতাত্মা মহুয়ার শরীরকে আঘাত করতে থাকে, চুল ছিঁড়ে দিতে থাকে। নিরঞ্জন চেপে ধরে বসে। তখন কালী বাবা মহুয়ার আঙুল ধরে একটা সুচালো বস্তু দিয়ে ফুটিয়ে দেয় তার আঙুলে। কিছু রক্ত নিয়ে কি যেন মন্ত্র পড়তে থাকে। কালী বাবা তার কালো ফতোর পকেট থেকে একটা মোমের পুতুল বার করলেন, চারিদিকে বেশ কয়েকটা প্রদীপ ধরালেন। তারপর একটা অচেনা মন্ত্র উচ্চারণ করতে থাকলেন। ওম হ্রিম ক্লিম চামুণ্ডায় ভ্রম শক্তি আহ্বান নমঃ। ওম হ্রিম ক্লিম চামুণ্ডায় ভ্রম শক্তি আহ্বান নমঃ। কালী কালী মহাকালী, হে দেবী, তুমি এই অভাগিনীর দেহ থেকে তোমার অনুচরকে তোমার কাছে ফিরিয়ে নাও। তখন যেন একটা জ্বালা অনুভব করল মহুয়ার মধ্যে থাকা প্রেত। এ হতে পারে না, আমি মুক্তি চাই না, আমি বাঁচতে চাই, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। সাথে সাথেই একটা দমকা হাওয়া এসে জানলায় বাড়ি খেল। একেতে শীতের রাত, তাই পাশে থাকা সকলের গা হাত পা হিম হয়ে গেল। সেখানে দাঁড়িয়ে থাকা পরিমল আর তার স্ত্রী এসব লক্ষ্য করছিল। আর সেখানে কেউ ছিল না। শীতল হাওয়ায় প্রদীপগুলো যেন নিভে গেল। কালী বাবা একটু ভাবুক হয়ে পড়ল। কেন তার বশীকরণ শক্তি কাজ করল না? বাইরে হাওয়ার গতিবেগ খুব বেড়ে গেছে। এখন মনে হচ্ছে কেউ তাকে নিতে এসেছে, কিন্তু নিতে পারছে না। ওদিকে মহুয়া এখন আরো বিকট রূপ ধারণ করেছে। ঘরের ভেতর যেন আগুন জ্বলছে। মাঝে মাঝে মহুয়ার থেকে একটা ছায়া বেরিয়ে আসছে আর চারিদিকে ঘুরে গিয়ে আবার মহুয়ার মধ্যে প্রবেশ করছে। ছায়াটাকে দেখলেই বোঝা যাচ্ছে সে একটা অল্প বয়সী মেয়ে। তার শরীরে কোনো বস্ত্র নেই, শুধু দেহ মাত্র। আর সব থেকে ভয়ানক হলো তার কোনো মাথা নেই। গলা অবধি শুধু বোঝা যাচ্ছে। একটা মানুষের গলা কেটে দিলে যেমন দেখায়, ঠিক তেমনই। এমন একটা পর্যায়ে তান্ত্রিক লক্ষ্য করল, যখনই সেই প্রেতাত্মা ছায়া হয়ে বেরোচ্ছে, ওর একটা গলার পাশে কি যেন একটা বেঁধে আটকে আছে দেখাচ্ছে। মুহূর্তেই সে বুঝে যায় তার টোটকায় কাজ করেছে। হয়তো তাকে নেওয়ার জন্য কেউ অপেক্ষা করছে বাইরে। আসলে এই ধরনের আত্মা তাদের শখের জিনিসের মধ্যেই বেশি বন্দী থাকে, আর এরা হয় অতৃপ্ত, যাদের মুক্তি দেওয়া একটু কঠিন হয়ে যায়। সাথে সাথেই কালী বাবা আবারও একটা মোমের পুতুল বার করে। এবার সেটাকে সেই সুচালো বস্তু দিয়ে ফুটো করে দেয় পুতুলের বুকের কাছে। এই ছেলে, আর হ্যাঁ, তুমিও ওকে জড়িয়ে ধরে রাখো। কালী বাবা মন্ত্র উচ্চারণ করতেই মহুয়ার ভিতরে থাকা মুস্কান যেন চিৎকারে ফেটে পড়ে। কালী কালী মহাকালী, হে দেবী, তুমি এই অভাগিনীর দেহ থেকে তোমার অনুচরকে তোমার কাছে ফিরিয়ে নাও। এরপর সেই তান্ত্রিক মহুয়ার বুড়ো আঙুলে ফুটিয়ে দেয় সেই সুচলো বস্তু। অনেকটা পরিমাণে রক্ত নিয়ে সেই মোমের পুতুলের বুকের ভেতর ঢেলে দেয়। আগুনের হালকা তাপে সেই রক্ত বন্ধ করে দেয়। তারপর একই মন্ত্র উচ্চারণ করতে থাকে। ওম হ্রিম ক্লিম চামুণ্ডায় ভ্রম শক্তি আহ্বান নমঃ। মহুয়ার গা একদম গরম হয়ে যায়।
তার হাত পা এত ছটফট করছে যে ধরে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ঘরের মধ্যে ধোয়ার কুণ্ডুলি ভরে ওঠে আর সেই মন্ত্র উচ্চারণ চলতেই থাকে। হঠাৎ কালী বাবা চিৎকার করে নিরঞ্জনকে বলে ওঠে, দেখো, ওর সারা শরীরে কোথাও কোনো বীজ, পাথর বা মালা এমন কোনো বস্তু খুঁজে পাও কিনা? নিরঞ্জন তখন এতটাই আতঙ্কে ছিল যে কিছুই তার মনে পড়ছে না। সে কেবল মহুয়াকে চেপে জড়িয়ে ধরে আছে। তখন আবারও কালী বাবা বলে ওঠে, তাড়াতাড়ি দেখ, এই মন্ত্রের শক্তি বেশিক্ষণ থাকে না। যদি কিছু থেকেও থাকে সাথে সাথে ছিঁড়ে ফেল। ওটাই ওর প্রাণ ভ্রমরা। ফেল ওটাকে, এক্ষুনি ফেল। তখন নিরঞ্জনের মনে পড়ে যায় আগের দিন সকালে ঘুরতে বেরিয়ে ওই ঝিলের জলে শাপলা তুলতে গিয়ে মহুয়া একটা পুরাতন ছোট ঝিনুকের মালা জাতীয় কিছু পেয়েছিল, কিন্তু সে যে সেটা গলায় পড়েছে কিনা সেটা নিরঞ্জন জানে না। মনের বিশ্বাসে সে মহুয়ার গলায় হাত দেয় আর দেখে, হ্যাঁ, একটা চিকন সুতোয় বাঁধা সেই ঝিনুক এখনো আছে। যখন তার গলায় হাত দেয়, মহুয়ার ভেতরে থাকা সেই প্রেত ছটফট করছিল। সাথে সাথে নিরঞ্জন সেটাকে ছিঁড়ে ফেলে দিতেই মহুয়া বিকট জোরে চেঁচিয়ে ওঠে, কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। কালী বাবা সেটাকে একটা ভারী পদার্থ দিয়ে থেতো করে সেই মোমের পুতুলের গায়ে বিদ্ধ করে দেয়। তারপর আগুন জ্বালিয়ে সেই পুতুলকেও ফেলে দেয় আগুনের মধ্যে। সাথে সাথেই মোমের পুতুলটা গলে যায়। পরিবেশটা এখন একটু শান্ত হয়েছে। কালী বাবা তার কাঁসার পাত্র থেকে জল ছিটিয়ে দিয়ে একটা প্যাকেট থেকে কিছু কাঠ কয়লা বের করলেন। শ্মশানকালীর প্রসাদ রে। রোজ সকাল সন্ধ্যায় তিলক কাটবি দুজনে মিলে, খাঁটি ঘিয়ের সাথে মিশিয়ে। ও আর আসবে না, কিন্তু কোনো ক্ষতি করার হাত থেকে এটা বাঁচাবে। মহুয়া অসাড় হয়ে পড়েছে। জ্ঞান আছে কিন্তু খুবই দুর্বল। পাশে দাঁড়িয়ে থাকা পরিমলের স্ত্রীর দিকে তাকিয়ে কালী বাবা বললেন, যা মা, ছোট মাকে একটু স্নান করিয়ে দে এইটা দিয়ে, এই জল দিয়ে। এই এই নে। আচ্ছা বাবাজি। সে মহুয়াকে ডাকলো। এসো গো, চলো দেখিনি, কিচ্ছুই হয়নি তোমার। এসো এসো। কালী বাবা ওদের দুজনকে ডেকে বললেন, তোমাদের বাড়ি তো বাইরে নাকি? আগে আমি থাকি বিদেশে, এই কয়েক মাস হলো গ্রামে ফিরেছি। তা বেশ ভালো ভালো। তা একটা কথা শোনো, নতুন বউকে একটু চোখে চোখে রেখো। ওর শরীর খুব হালকা, হাসি খুশি রেখো। সন্ধ্যার পর কোথাও যেতে দেবে না। ওর হয়তো কিছু মনে থাকবে না। হোটেলের ডাক্তারকে বলে খাইয়ে দাইয়ে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দাও, ঘুমাক। ভালো থেকো, আমি চললাম। নিরঞ্জন 1000 টাকা দেওয়ার অনুরোধ করল, কিন্তু কালী বাবা শুধু 150 টাকা নিলেন তার সরঞ্জাম কেনার জন্য। 1 প্লেট পাহাড়ি নিরামিষ গরম স্যুপ দেওয়া হয়েছিল, সেটা খেয়েই চম্পট দিলেন কালী বাবা। পরের দিন সকাল হতে না হতেই ব্যাগপাতি নিয়ে তারা বেরিয়ে গেলেন টাইগার হিল দেখতে, কারণ মহুয়াকে কিছু বুঝতে দেওয়া যাবে না। আর এমনিও বাবা বলেছিল তার কিছু মনে থাকবে না, আর তেমন কোনো বৈশিষ্ট্য তার মধ্যে এখনো দেখা যায়নি। প্রথমবার মহুয়াকে টয় ট্রেন চড়ালেন। সে দিনটা মেঘলা থাকায় কাঞ্চনজঙ্ঘা খুবই আবছা দেখেছিল তারা। সন্ধ্যায় মল রোডে কিছু বাড়ির জন্য কেনাকাটা করে সোজা চলে গেলেন বাগডোগরা এয়ারপোর্টের কাছে। সেখানেই পরিমল একটা হোটেল বুক করে রেখেছিল, কারণ এত কিছু ঘটার পর নিরঞ্জন আর ট্রেনে যেতে চাইল না। পরের দিন সকাল 9টায় তাদের ফ্লাইট। সেই রাতটা পরিমল আর ঘুঙুর তাদের সাথে ছিল। সকাল হতেই ব্রেকফাস্ট খেয়ে রওনা দিল এয়ারপোর্টের দিকে। গাড়ি থেকে নেমেই বন্ধুকে জড়িয়ে ধরে পরিমল বলল, কি বলি, আমার জন্য এত জলদি তোদের যেতে হচ্ছে।
একদমও কথা নয়। কত কিছু ভেবে রেখেছিলাম। যা হয় ভালোর জন্যই হয়। বাই দ্য ওয়ে, জায়গাটা দেখিস একবার। হ্যাঁ, সে আমি ফিরেই দেখব। আমার মাথায় রইল, তোরা আগে ঠিকভাবে পৌঁছো তো। খোঁজ নিস যেন এমন কিছু আবারও না হয়। চলি রে, সাবধানে থাকিস। তোরাও সাবধানে যাস। বৌদি, ভালো থেকো। আর নেমে কল করিস একটা। মহুয়া প্রথমবার নিজের এত সামনে প্লেন দেখে খুবই খুশি হয়। বাবা, উড়োজাহাজ বুঝি সামনে থেকে এমন হয়? হ্যাঁ, আগে হ্যাঁ, এমনই হয় গো। প্লেনের ভিতরে উঠে চারিদিকে তাকিয়ে অবাক হয়ে যায় মহুয়া। আমাদের গ্রামে যখন মাঠে যেতাম, স্কুল থেকে ফিরতাম, তখন প্লেন গেলে আমরা সবাই উঁচু হয়ে দেখতাম। আর আমি সেই প্লেনের ভিতরে বসে, নিরঞ্জন বাবু, আমি আপনাকে খুব ভালোবাসি। নিরঞ্জনও হেসে ওঠে। এদিকে বেশ আনন্দে কিছুক্ষণ জানালার বাইরে মেঘের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ তার গলার দিকে চোখ পড়তেই মহুয়া দেখে সেই ঝিনুকের মালাটা নেই। কি গো, শুনছেন? একটা জিনিস বোধহয় ফেলে এসেছি। আমাদের সেই কুড়িয়ে পাওয়া ঝিনুকটা নাকি পড়ে গেছে কোথাও। আমার না কিছু মনে পড়ছে না। কেমন যেন লাগছে। তুমি ঘুমিয়ে যাও তো, এখানে মাথা রাখো। হুম। অমন ঝিনুক আমি পরের বার দীঘা থেকে কুড়িয়ে দেবো। চলো ঘুমাও এবার। আর সরে এসো তো এদিকে। আসছি তো। হ্যালো বন্ধুরা, আহিরা অডিও স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের গল্প তোমরা শুনলে পাহাড়ি কন্যা প্রেত। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে ভুলবে না। ধন্যবাদ। পরের গল্প খুব শীঘ্রই আসছে। আজ অনেক দিন পরে গল্প দিলাম, সুতরাং একটা লাইক, কমেন্ট আর হাইপ দিয়ে দিও। অবশ্যই গল্পটা রিচ বাড়বে। বাই।